উদ্দীপকের ভাষা হতে পারে একটি শনাক্তকরণ। শনাক্তকরণ যে ভালো করে না পড়বা সে কিন্তু উদ্দীপকও ধরতে পারবে না। এখন দেখো আমি আলোচনা করতেছি কতিপয় যৌগের পারস্পরিক রূপান্তর। এখন আর স্লোলি পড়াবো না, এখন স্পিডে পড়ানো ছাড়া আমার কোনো উপায় নাই। এই কোর্সটা তোমার শেষ করতে হবে, এই চ্যাপ্টারটি শেষ করতে হবে। বিশাল চ্যাপ্টার, এত স্লোলি পড়ালে এটি অসীম সময় লেগে যাবে। তোমরা সাউন্ড করবা স্যার আমরা বুঝি নাই। আমাদের এখনকার আলোচ্য বিষয় হলো কতিপয় যৌগের পারস্পরিক রূপান্তর। পারস্পরিক রূপান্তর বলছো একটা থেকে আরেকটায় পরিণত করা। পারস্পরিক রূপান্তর বলতে এ থেকে বি উৎপাদন, বিপরীত ক্রমে আবার বি থেকে এ উৎপাদন, এটাই হলো পারস্পরিক রূপান্তর। তাহলে আমাদের আলোচ্য বিষয় হলো কতিপয় যৌগের পারস্পরিক রূপান্তর। এরূপ একটা ব্যাপার, এ থেকে বি উৎপাদন আবার বি থেকে এ উৎপাদন, পারস্পরিক রূপান্তর করব আমরা। দেখো পারস্পরিক রূপান্তরের ক্ষেত্রে প্রথমে আমি শিখাবো ইথিন ও ইথাইনের পারস্পরিক রূপান্তর। ইথিন ও ইথাইনের পারস্পরিক রূপান্তর। ইথিন ও ইথাইনের পারস্পরিক রূপান্তর বলতে বোঝায় ইথিন থেকে ইথাইন প্রস্তুত করতে হবে, বিপরীত ক্রমে ইথাইন থেকে ইথিন প্রস্তুত করতে হবে। প্রথমে ইথিন থেকে ইথাইন প্রস্তুতি দেখো। ইথিন থেকে ইথাইন, ইথিন থেকে ইথাইন কিভাবে প্রস্তুত করবা দেখো। ইথিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করে দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত অবস্থায়। বিক্রিয়া করে ওয়ান টু ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে। বলতে পারো স্যার ওয়ান টু ডাইব্রোমো ইথেন কোথায়? দেখো 1 নং কার্বন আর 2 নং কার্বন, 1 নং কার্বন আর 2 নং কার্বনে দুইটা ব্রোমিন, তাহলে 1 টু ডাইব্রোমো আর বাকিটুকু ইথেন, তাহলে 1 টু ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে। উৎপন্ন 1 টু ডাইব্রোমো ইথেন অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে বিক্রিয়া করলে ইথাইন উৎপন্ন হয়। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হয় পটাশিয়াম ব্রোমাইড আর পানি। তাহলে দেখো আরেকবার, ইথিন থেকে ইথাইন প্রস্তুত করব আমরা। ইথিন কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত অবস্থায় লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করে 1 টু ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে। উৎপন্ন 1 টু ডাইব্রোমো ইথেন অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে বিক্রিয়া করলে ইথাইন উৎপন্ন হয়।
আবার বলছি, ইথিন কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে। উৎপন্ন 1,2-ডাইব্রোমো ইথেন অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে বিক্রিয়া করে ইথাইন উৎপন্ন করে। তাহলে ইথিন থেকে ইথাইন প্রস্তুত হলো। আবার ইথাইন থেকে ইথিন কিভাবে প্রস্তুত করবা দেখো। ইথাইন থেকে ইথিন, ইথাইনকে হাইড্রোজেন দ্বারা বিজারণ করবা রোজেনমুন বিজারণ। প্রয়োগ বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ প্যালাডিয়াম প্রবাহকের উপস্থিতিতে ইথাইনকে বিজারণ করলে ইথিন উৎপন্ন হয়। আবার বলছি, ইথাইন থেকে ইথিন কিভাবে প্রস্তুত করবা দেখো। ইথাইনকে প্রবাহক বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ প্যালাডিয়াম প্রবাহকের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা আংশিক বিজারণ করলে ইথিন উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়ায় আমরা ইথাইন থেকে ইথিন পেলাম, আর একটু আগে আমরা ইথিন থেকে ইথাইন পেয়েছিলাম। আগেরটা ছিল 2 স্টেপের বিক্রিয়া, আর এটা 1 স্টেপের বিক্রিয়া। এরপর দেখো, হ্যাঁ বলো। স্যার, এই যে ইথাইন থেকে ইথেন প্রস্তুতের সময় যদি আমরা 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে যে নিকেল প্রবাহকের সাহায্যে হাইড্রোজেন সংযোজন করে ইথিন প্রস্তুত করা যায় না? তাহলে অ্যালকেন হয়ে যাবে। অ্যালকেন হবে, সেটাতে অ্যালকিন হবে না, আংশিক বিজারণ করতে হবে। আর কারো প্রশ্ন? বুঝছো, এটাতে যদি নিকেল প্রবাহকের উপস্থিতি হাইড্রোজেন সংযোজন করতা তাহলে উৎপন্ন হইতো অ্যালকেন, ইথেন উৎপন্ন হইতো। সেটা অ্যালকেন উৎপাদন প্রণালী, অ্যালকিন নয়। আমাদের তো অ্যালকিন চাই, ইথিন চাই। এরপর দেখো, ইথানল ও ইথানোয়িক অ্যাসিডের পারস্পরিক রূপান্তর। ইথানল ও ইথানোয়িক অ্যাসিডের পারস্পরিক রূপান্তর। ইথানল ও ইথানোয়িক অ্যাসিডের পারস্পরিক রূপান্তর কি শোনো। ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে হবে, বিপরীত ক্রমে ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানল প্রস্তুত করতে হবে। এই ইথানল আর ইথানোয়িক অ্যাসিডের পারস্পরিক রূপান্তর আমাদের আলোচ্য বিষয়। এখন দেখো, প্রথমে দেখাচ্ছি ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড কিভাবে পাবা। দেখো সবাই, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত কিভাবে করবা দেখো। ইথানলকে, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে কি বলে? ইথানল। ইথানলকে গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জার্মান অক্সিজেন দ্বারা জারণ করলে ইথানল উৎপন্ন হবে। তোমরা তো জানো অ্যালকোহলকে জারণ করলে কি অ্যালডিহাইড উৎপন্ন হয়। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে পানি। উৎপন্ন ইথানলকে পুনরায় জারণ করলে ইথানোয়িক অ্যাসিড পাওয়া যাবে।
একটু আগে যে ইথানল উৎপন্ন হয়েছে সেই ইথানলকে পুনরায় অনুরূপ জারণ করবা, তাহলে ইথানোয়িক অ্যাসিড পাওয়া যাবে। গাঢ় সালফিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জায়মান অক্সিজেন দ্বারা জারণ করবা, তাহলে ইথানোয়িক অ্যাসিড পাওয়া যাবে। দেখো সবাই, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিডের উৎপাদন এটা তো তোমাদের ভালো করে জানা আছে। ইথানলকে গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জায়মান অক্সিজেন দ্বারা জারণ করলে ইথানল উৎপন্ন হয়। উৎপন্ন ইথানলকে পুনরায় গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জায়মান অক্সিজেন দ্বারা জারণ করলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এই দুই ধাপের বিক্রিয়া শেষে আমরা ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড পেলাম। বিপরীত ক্রমে এখন আমরা ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানল উৎপাদন করব। ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানল। ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানল কিভাবে পাবা দেখো, ইথানোয়িক অ্যাসিডকে বিজারণ করবা। মনে আছে কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করলেই তো অ্যালকোহল উৎপন্ন হয়, তাহলে ইথানল উৎপন্ন হবে। জার্মান হাইড্রোজেন শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে পাওয়া যায়। তাহলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। মানে ইথানল উৎপন্ন হবে, ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানল উৎপন্ন হবে। আর বাই প্রোডাক্ট তৈরি হবে পানি। এখানে জার্মান হাইড্রোজেন যুক্ত হয়েছে 4টা। তাহলে কি এখানে কি লিখবা শোনো, ইথানোয়িক অ্যাসিডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে ইথানল উৎপন্ন হয়। তাহলে এখন ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানল পাওয়া গেল, আর একটু আগে ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড পাওয়া গেছে। দেখো এখানে ইথানল থেকে 2 ধাপের বিক্রিয়া শেষে ইথানোয়িক অ্যাসিড পাওয়া গেছে, আর এখানে 1 ধাপের বিক্রিয়ায় ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানল পাওয়া গেছে। আর এই বিজারণ অন্যান্য ভাবে করা যায়। আরেকটা পদ্ধতি বলি, আরেকটা পদ্ধতি দেখো, আর একটা বিজারণ শিখে রাখো। এই বিজারণ তো তোমরা শিখেছই, প্রস্তুতির সময় শেখানো হয়েছিল। এটা নিকেল প্রবাহকের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে উত্তপ্ত করলেও এই বিজারণটা ঘটে, ওই একই বিজারণ। এখানে জার্মান হাইড্রোজেন না ডাইরেক্ট হাইড্রোজেন সংযোজিত হয়। তাহলে এখন কি বলবা ভাষাটা শোনো, ইথানোয়িক অ্যাসিডকে নিকেল প্রবাহকের উপস্থিতিতে উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে ইথানল উৎপন্ন হয়। আবার বলছি, ইথানোয়িক অ্যাসিডকে নিকেল প্রবাহকের উপস্থিতিতে উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়, মানে ইথানল উৎপন্ন হয়। আবার বলছি, ইথানোয়িক অ্যাসিডকে নিকেল প্রবাহকের উপস্থিতিতে উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে ইথানল উৎপন্ন হয়। এছাড়া ওই আগের বিজারণও করতে পারো, শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট, একই কথা। এখন এইটা খুব পরীক্ষা আসে, এখন যেটা দেখাবো সেটা হলো বেনজিন ও টলুইনের পারস্পরিক রূপান্তর।
বেনজিন ও টলোইনের পারস্পরিক রূপান্তর। বেনজিন ও টলোইনের পারস্পরিক রূপান্তর, অর্থাৎ বেনজিন থেকে টলোইন প্রস্তুত করতে হবে, বিপরীত ক্রমে আবার টলোইন থেকে বেনজিন প্রস্তুত করতে হবে। এটা বেশ পরীক্ষায় আসে। বেনজিন ও টলোইনের পারস্পরিক রূপান্তর খুব আসে পরীক্ষায়। প্রথমে দেখো, প্রথমে আমি বেনজিন থেকে টলোইন প্রস্তুতি দেখাচ্ছি। বেনজিন থেকে টলোইন কি করে পাবা সেটা দেখো। বেনজিনকে অনার্দ্র মানে কি? শুষ্ক। অনার্দ্র বলতে শুষ্ক বোঝায়। এই অনার্দ্র বা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রবাহকের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করালেই টলোইন উৎপন্ন হয়। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এক ধাপের বিক্রিয়ায় বেনজিন থেকে টলোইন পেয়ে গেলাম। তোমরা তো জানোই এই মিথাইল বেনজিন, এই মিথাইল বেনজিনকে কিন্তু টলোইন বলা হয়। মিথাইল বেনজিন এর অপর নাম কিন্তু টলোইন। তাহলে দেখো সবাই, বেনজিনকে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রবাহকের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করালে টলোইন উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় বেনজিন থেকে টলোইন উৎপন্ন হলো। উল্টা এখন আমরা টলোইন থেকে বেনজিন উৎপন্ন করব। টলোইন থেকে বেনজিন, বিপরীত বিক্রিয়া। টলোইন থেকে বেনজিন উৎপাদন দেখো, টলোইনকে জারিত করবা। টলোইনকে জার্মান অক্সিজেন দ্বারা জারিত করবা। জার্মান অক্সিজেন পাওয়া যায় কি থেকে? গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে। টলোইনকে জারিত করলে বেনজোইক অ্যাসিড উৎপন্ন হবে। বেনজিন বলা অ্যাসিড থাকলে সেটাকে বলে বেনজোইক অ্যাসিড। উৎপন্ন বেনজোইক অ্যাসিডকে কস্টিক সোডা ক্ষারের সাথে বিক্রিয়া করাবা। বিক্রিয়া করালেই সোডিয়াম বেনজয়েড লবণ উৎপন্ন হবে। কারণ অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া তো লবণ উৎপন্ন হয়। অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে যদি ধাতু আসে তাহলে প্রাপ্ত যৌগকে কি বলা হয়? লবণ। সোডিয়াম বেনজয়েড লবণকে সোডা আর লাইমের সাথে উত্তপ্ত করবা, তাহলে বেনজিন পাবা। এটা তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তা তো জানো সবাই। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট। হ্যাঁ বলো। এই যে এখানে অ্যাসিডের সাথে বেনজোইক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করেছেন, এক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড কি প্রভাবক নাকি বিক্রিয়ক? বিক্রিয়ক, অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া। তোমাদের একটা ভুল ধারণা আছে তো, তীর চিহ্নের উপরে লিখলেই যে বিক্রিয়ক এমন কোনো কথা নাই, যে তীর চিহ্নের উপরে যেটি অবস্থিত সেটি প্রভাবক, এরকম কোনো কথা নাই। বা তীর চিহ্নের উপরে বসলেই সে বিক্রিয়ক এমন কোনো কথা নাই। আলোচনার সুবিধার্থে আমরা তীর চিহ্ন উপরে দিছি। এই ধাপের বিক্রিয়া তীর চিহ্ন উপরে দেওয়া হয়।
তীর চিহ্নের উপরে প্রবাহক না বিক্রিয়ক না যে কোনো কেউ বসতে পারে। তাহলে দেখো সবাই, টলোইনকে গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জায়মান অক্সিজেন দ্বারা জারণ করলে বেনজোইক অ্যাসিড উৎপন্ন হয়। উৎপন্ন বেনজোইক অ্যাসিডকে কস্টিক সোডা ক্ষারের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম বেনজোয়েট লবণ উৎপন্ন হয়। উৎপন্ন সোডিয়াম বেনজোয়েট লবণকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে বেনজিন পাওয়া যায়। এই ধাপের বিক্রিয়ায় মেইন প্রোডাক্ট গুলো লিখলেই হবে, বাই প্রোডাক্ট লেখার দরকার নাই। দেখো, টলোইনকে গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জায়মান অক্সিজেন দ্বারা জারণ করলে বেনজোইক অ্যাসিড উৎপন্ন হয়। উৎপন্ন বেনজোইক অ্যাসিডকে কস্টিক সোডা ক্ষারের সাথে বিক্রিয়া করালে সোডিয়াম বেনজয়েট লবণ উৎপন্ন হয়। উৎপন্ন সোডিয়াম বেনজয়েট লবণকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে বেনজিন পাওয়া যায়। তাহলে একটু আগে বেনজিন থেকে টলোইন পেয়েছি, এখন কি টলোইন থেকে বেনজিন পেলাম। দেখো, বেনজিন ও টলোইনের পারস্পরিক রূপান্তর, এখানে বেনজিন থেকে টলোইন, টলোইন থেকে বেনজিন। প্রশ্ন আছে কারো এখান থেকে? থাকলে বলো। তারপর এই যে মিথানল ও ইথানলের পারস্পরিক রূপান্তর, এটা তো আমি পরীক্ষায় প্রশ্ন দিয়েছিলাম, লিখে দিয়েছি। এটা খালি শীট পাঠাবো, এটা তোমরা পড়লেই বুঝতে পারবা। এরপরে যে পারস্পরিক রূপান্তর সেটা হলো মিথানল এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল ও ইথানলের পারস্পরিক রূপান্তর। এটা আমি পরীক্ষার প্রশ্নে দিয়েছিলাম, এটা আমি শীট পাঠাবো, সেখানে নোট করে রেখো। এটা আর পড়াবো না। পরীক্ষার সময় আমি পরে অ্যান্সার দেওয়ার সময় সলভ করে দিয়েছিলাম। মিথানল ও ইথানলের পারস্পরিক রূপান্তর মানে মিথানল থেকে ইথানল, বিপরীত ক্রমে ইথানল থেকে মিথানল। এটি আর বলবো না, এটি শুধু শীট পাঠাবো, শীট ধরে একটু লিখে নিও, নোট করে নিও। এখন এইটা লিখেই শেষ। ইথানোইক অ্যাসিড ও প্রোপানোইক অ্যাসিডের পারস্পরিক রূপান্তর। ইথানোইক অ্যাসিড হলো 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড। সেই ইথানোইক অ্যাসিড ও প্রোপানোইক অ্যাসিডের পারস্পরিক রূপান্তর। প্রোপানোইক অ্যাসিড কি? 3 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড। পারস্পরিক রূপান্তর। এই ইথানোইক অ্যাসিড ও প্রোপানোইক অ্যাসিডের পারস্পরিক রূপান্তর বলতে বোঝানো হয়েছে ইথানোইক অ্যাসিড থেকে প্রোপানোইক অ্যাসিড উৎপন্ন করতে হবে, বিপরীত ক্রমে প্রোপানোইক অ্যাসিড থেকে ইথানোইক অ্যাসিড উৎপাদন করতে হবে। প্রথমে দেখো, আমি আর ভাষা লিখলাম না, ইথানোইক অ্যাসিড থেকে কিভাবে প্রোপানোইক অ্যাসিড পাবা, শুধু বিক্রিয়াগুলো লিখতেছি। ইথানোইক অ্যাসিডকে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করাবা, ফলে ইথানোইল ক্লোরাইড উৎপন্ন হবে। এই CH3CO মূলককে কি বলা হয়? ইথানোইল। এর সাথে ক্লোরিন যুক্ত থাকলে কি? ইথানোইল ক্লোরাইড। আবার বলছি, CH3CO মূলক হলো ইথানোইল মূলক, এর সাথে ক্লোরিন যুক্ত থাকলে কি? ইথানোইল ক্লোরাইড। উৎপন্ন ইথানোইল ক্লোরাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করবা। বিজারণ করলেই উৎপন্ন হবে অ্যালকোহল, ইথানল। মনে আছে, অ্যাসিড হ্যালাইডকে এইভাবে বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে 2 কার্বনের অ্যালকোহল উৎপন্ন হবে, ইথানল।
উৎপন্ন ইথানলকে আবার ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করাবা, তাহলে উৎপন্ন হবে ইথাইল ক্লোরাইড। উৎপন্ন ইথাইল ক্লোরাইডকে পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করাবা, অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইড, তাহলে উৎপন্ন হবে প্রোপেন নাইট্রাইল বা সায়ানাইড যৌগ। তিন কার্বন বিশিষ্ট সায়ানাইড যৌগকে কি বলা হয়? প্রোপেন নাইট্রাইল বা সায়ানাইড যৌগ। এই প্রোপেন নাইট্রাইল বা সায়ানাইড যৌগ যেটা তৈরি হয়েছে সেটাকে অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করলেই তো প্রোপানয়িক অ্যাসিড আর অ্যামোনিয়া উৎপন্ন হবে। H+ মানে কি? অ্যাসিডীয়, পানির সাথে বিক্রিয়া মানে কি? আদ্র বিশ্লেষণ। তাহলে উৎপন্ন হবে প্রোপানয়িক অ্যাসিড। তিন কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের নাম কি? প্রোপানয়িক অ্যাসিড। আর বাই প্রোডাক্ট অ্যামোনিয়া। ওই ধাপের বিক্রিয়ায় বাই প্রোডাক্ট না লিখলেও চলবে। তাহলে আরেকবার একটু দেখো, ইথানোয়িক অ্যাসিড থেকে প্রোপানয়িক অ্যাসিড দ্বারা এক কার্বন কম লিখে ফেলছি। প্রোপানয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড থেকে প্রোপানয়িক অ্যাসিড উৎপন্ন করতে হবে আমাদের। দেখো সবাই, ইথানোয়িক অ্যাসিডকে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করালে ইথানয়িল ক্লোরাইড উৎপন্ন হয়। উৎপন্ন ইথানয়িল ক্লোরাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে ইথানল উৎপন্ন হয়। উৎপন্ন ইথানল ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ইথাইল ক্লোরাইড উৎপন্ন করে। উৎপন্ন ইথাইল ক্লোরাইডকে অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করালে প্রোপেন নাইট্রাইল উৎপন্ন হয়। উৎপন্ন প্রোপেন নাইট্রাইলকে অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করলে প্রোপানয়িক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে ইথানোয়িক অ্যাসিড থেকে লাস্টে প্রোপানয়িক অ্যাসিড পাওয়া গেল। আর বলছি, ইথানোয়িক অ্যাসিডকে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করালে ইথানয়িল ক্লোরাইড উৎপন্ন হয়। উৎপন্ন ইথানয়িল ক্লোরাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে ইথানল উৎপন্ন হয়। উৎপন্ন ইথানলকে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করালে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হয়। উৎপন্ন ইথাইল ক্লোরাইডকে অ্যালকোহলীয় কস্টিক মানে পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করালে প্রোপেন নাইট্রাইল উৎপন্ন হয়। উৎপন্ন প্রোপেন নাইট্রাইলকে অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করলে প্রোপানয়িক অ্যাসিড পাওয়া যায়। তাহলে ইথানোয়িক অ্যাসিড থেকে প্রোপানয়িক অ্যাসিড উৎপন্ন হলো। আর এগুলো তো ধাপের বিক্রিয়া, তাই মেইন প্রোডাক্ট লিখে গেলেই হবে, বাই প্রোডাক্ট লেখার দরকার নাই। উল্টা ভাবে প্রোপানয়িক অ্যাসিড থেকে ইথানোয়িক অ্যাসিড উৎপাদন দেখো। প্রোপানয়িক অ্যাসিড, তিন কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড কি? প্রোপানয়িক অ্যাসিড। এটি অ্যামোনিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করবে। অ্যামোনিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করবে, তাহলে উৎপন্ন হবে প্রোপানামাইড। তিন কার্বন বিশিষ্ট অ্যামাইডকে কি বলা হয়? প্রোপানামাইড। এই প্রোপানামাইড উৎপন্ন হয়েছে। স্পষ্ট করে দেই একটু, তিন কার্বন বিশিষ্ট অ্যামাইড, এটি প্রোপানামাইড। উৎপন্ন প্রোপানামাইডকে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া করাবা, কস্টিক পটাশ আর ব্রোমিনের সাথে উত্তপ্ত করবা। উত্তপ্ত করলেই এক কম কার্বন বিশিষ্ট প্রাইমারি অ্যামিন উৎপন্ন হবে। অ্যামাইডে যে কয় কার্বন তার চেয়ে এক কম কার্বন বিশিষ্ট প্রাইমারি অ্যামিন উৎপন্ন হবে। এই যে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়েছে, সেই প্রাইমারি অ্যামিনের তো আমরা একটু আগেই বিক্রিয়া শিখলাম। প্রাইমারি অ্যামিনকে সোডিয়াম নাইট্রাইট
ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন নাইট্রাস অ্যাসিডের সাথে নিম্ন তাপমাত্রায় বিক্রিয়া করাতে হবে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে উৎপন্ন হবে ইথানল, অ্যালকোহল উৎপন্ন হবে। বলতে পারে স্যার বুদবুদ আকারে নাইট্রোজেন গ্যাস, আমরা মেইন প্রোডাক্ট লিখে যাচ্ছি, যা দরকার আমাদের, যেটা দরকার সেটাই মেইন প্রোডাক্ট। সেটাকে 2 ধাপে জার্মান অক্সিজেন দ্বারা জারণ করা হয়, এটা একবারেও লিখতে পারো। জার্মান অক্সিজেন দ্বারা 2 ধাপে জারণ করলে প্রথমে অ্যালডিহাইড পরে অ্যাসিড। তীব্র জারণ লিখলেই হয়। এটাকে তীব্র জারণ করবা পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় সালফিক অ্যাসিড থেকে উৎপন্ন জার্মান অক্সিজেন দ্বারা। প্রাথমিক জারণে উৎপন্ন হবে অ্যালডিহাইড, পরবর্তী জারণে একবারে উৎপন্ন হবে কি কার্বক্সিলিক অ্যাসিড। লাস্ট প্রোডাক্টটা লিখে ফেললাম। তাহলে দেখো সবাই, প্রোপানোয়িক অ্যাসিডকে অ্যামোনিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করালে প্রোপানামাইড উৎপন্ন হয়। উৎপন্ন প্রোপানামাইডকে কস্টিক পটাশ এবং ব্রোমিনের সাথে উত্তপ্ত করলে ইথাইলেমিন উৎপন্ন হয়। উৎপন্ন ইথাইলেমিনকে সোডিয়াম নাইট্রেট ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন নাইট্রাস অ্যাসিডের সাথে নিম্ন তাপমাত্রায় বিক্রিয়া করালে ইথানল উৎপন্ন হয়। উৎপন্ন ইথানলকে গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জার্মান অক্সিজেন দ্বারা জারণ করলে ইথানোয়িক অ্যাসিড পাওয়া যায়। এখানে কিন্তু ইথানোয়িক অ্যাসিড মানে প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথানোয়িক অ্যাসিড পাওয়া গেল। দেখো তাহলে একটু আগে পেয়েছি কি ইথানোয়িক অ্যাসিড থেকে প্রোপানোয়িক অ্যাসিড, এখন পেলাম কি প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথানোয়িক অ্যাসিড। প্রশ্ন আছে কারো এখান থেকে? থাকলে বলো। একটু আগে পাইছি ইথানোয়িক অ্যাসিড থেকে প্রোপানোয়িক অ্যাসিড, এখন পেলাম প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথানোয়িক অ্যাসিড। আজকে এই পর্যন্ত থাকলো। আগামী ক্লাসে মেকানিজম শুরু হতে পারে, অতি গুরুত্বপূর্ণ বিষয়, সবাই জয়েন করবা।